একটা কথা বলবো, আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু আমার বাচ্চা চাই এখনই, কিন্তু উনি রাজি হচ্ছেন না। মেধা হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি? বাচ্চা কি কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টাল। কিনে আনা যায় নাকি? আচ্ছা বুঝলাম বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাইছো পদ্ম? তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগন্যান্সির সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা ততটাই কঠিন। ইথানের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখ ওকার আমার বয়স এখন 30, আমি প্রেগন্যান্ট। অবশ্যই অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছি। আমি তো ডাক্তার, আমি বুঝি সব। তুমি এসব কথা পরে ভেবো। ভুলবশত যদি প্রেগন্যান্ট হয়ে যাও তাহলে তোমার নিজেরই লাইফ রিস্ক থাকবে, বুঝেছ? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি। নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপুই সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়টা মাথা থেকে ছেড়ে নিল। কিন্তু আপু আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে, এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। ইথান জানে তো তুমি ইকার পিচ্ছি একটা মেয়ে, ও গিয়ে দেখো এসব কথা নিয়ে মাথা ঘামায়নি। আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমার বলে দিতে হবে না আশা করি। পদ্ম হাসলো। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজের খেয়াল রেখো। দাঁড়ি, আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। ড্যাশ 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 ড্যাশ। রাত 9টা, ইথান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলেছে। পদ্মের রূপ দেখে ইথান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বা পাশটা নাড়া দি পরে উঠল। ইথান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে। মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব। ভিতরে আসবেন না? ইথান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বোকার ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা খাচ্ছে। পদ্ম ইথানের পক্ষে মাথা রাখল। ইথান ফোনটা পকেট ঢুকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতে অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে। একক উদ্ধৃতি চিহ্ন। তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই, তাহলে নিচ থেকে আবার এসেছো কেন? উদ্ধৃতি চিহ্ন। পদ্ম যেন কথাটা শুনেও শুনল না এমন ভাব করল। পদ্ম ইথানের টি শার্টের ধরে তার দিকে ঝুঁকালো। ইথান ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ইথান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না। পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। জন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস আর কিছুই চায় না তার। এটুকুতে যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4টি বছর। পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এত বছরের ব্যবধানে। মেয়েটা এখন আর হাঙ্গামো করে না। যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইথানের 3 বছরের কষ্টের ফল অবশ্য। একার সে একজনকে মানুষের মতো মানুষ করতে পারল। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি এজা। বিয়ের প্রথম যেমন বকবক করতো এখনো সে আগের মতোই রয়েছে। আজ ঝগড়ুটে হয়েছে ভীষণ। আজ ইথান আর পদ্মের 4র্থতম বিবাহ বার্ষ। ইকার কি এই জন্য শেখ ভিলায় বেশ বছর করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইথান তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এসব কাহিনী ইথান খেয়াল করেছে। কাছে এসে দেখবে তা না, দূর থেকে দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইথান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম হাত শোয়া হয়ে শুয়েছিল। পদ্মের দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখছিলে কেন? ভরকে গেল পদ্ম। সে ভেবেছে ইথান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় দেখছিলাম? মিথ্যে বলো না, তুমি দেখছিলে আমায়। আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে এই ইথানের চোখকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না পদ্মফুল। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। হুহো আমার পার্থে, একার দিয়ে কাজ নেই, আপনাকে দেখব। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবুও লজ্জা নেই। ইথান পদ্মের মুখে তার আঙুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনই হবে না পদ্মফুল। সরুন তো। ভাবে ঘরে একা বসে থাকলে বাহিরের মানুষরা কি বলবে? একটা চুমু দে প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না, এখন না। ইথান পদ্মের কথা শুনল না। টুক করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখ হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইথান প্লের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইথান বলল, পদ্ম ঠিক আছো তুমি?
দরজা খুলো, আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না, মুখ ধুয়ে বের হলো। ইছান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে, চোখ মুখে দুর্বলতার চাপ, চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা। ইছানকে শক্ত করে জড়িয়ে ধরল পদ্ম। মেয়ের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইছান নরম কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? পদ্ম মাথা নাড়ল। কথা বলার শক্তি নেই, বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে, পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইছান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো আমি বুঝছি না ঠিক। আমিও জানি না, কয়েকদিন ধরে বমি হয়, মাথা ঘুরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এই জন্য বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইছান পদ্মকে কোলে করে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না উঠে বাহিরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখনই ইছান ধমক দিল, সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে চাচ্ছ? খবরদার রুমের বাহিরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাহিরে যাবে। পদ্ম দুর্বল গলায় বলল, না, বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো। ইছান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এখন এভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাহিরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলে পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এসব মেয়েলি ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো, তাই এখন শুয়ে আছো। পদ্মের তাও মন মানল না। বাসায় এত মানুষ, এখন এভাবে শুয়ে থাকাটার আসলেই মানে না। এই ইছানকে বোঝাবে। আবার একদিক দিয়ে শুয়ে থাকতেও মন চাচ্ছে, 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো। মাথা প্রচুর ঘুরাচ্ছে, কিন্তু উদ্ধৃতি চিহ্ন। পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইছান। কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইছান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবেই চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ইছানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুবই কম সময়ের জন্য গ্রামে গিয়েছে। সে যেতে চাই তো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মুনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইছানকে ছাড়া কোথাও এ কাটতে ভালো লাগতো না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহবার্ষিকী, আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো আর গছে না। প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে, মাথাটা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরল। মন চাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা। কেন যে শরীরের এমন অবস্থা হয়, এ কাটছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল, কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো, এক প্রকার ছটফট করছে সে। মুনিরা শেখ আর ইজনিয়া রুমে এসেছে। ইছান তখন বলেছিল পদ্ম অসুস্থ, তাই ঘুমাচ্ছে। দাঁড়ি কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইজনিয়া এসেছেন। রুমে ঢুকেই বিচলিত হয়ে গেলেন পদ্মের ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, কি হয়েছে? এমন করছো কেন? পদ্ম মাথাটা মুনিরা শেখের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে। কয়েকদিন ধরে বমি, মাথা ঘুরায়, এখন মাথা ব্যথা করছে ভীষণ। আমি সহ্য করতে পারছি না। মুনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো বসন্ত প্রেগন্যান্ট হওয়ার লক্ষণ। কোনোভাবে পদ্ম প্রেগন্যান্ট নয় তো? ইজনিয়া তো মনে মনে ধরেই নিয়েছে পদ্ম প্রেগন্যান্ট। তবে তার মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করল না। মনটা যেন আনন্দে দুলছে। শুন ইজনিয়া, 2টো প্রেগন্যান্সি কিট আনবি এখনই, যা নিয়ে আয়। ইজনিয়া লাফ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগন্যান্সি কিট এসব বুঝল না। সে তো আর প্রেগন্যান্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মুনিরা শেখ পদ্মের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার পিরিয়ড ডেট কবে? পদ্মের কোনো রকম সংকোচ বোধ কাজ করল না, সোজাসাপটা উত্তর দিল, এ মাসের 5 তারিখ ছিল, এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা, ইজনিয়া কিটগুলো নিয়ে আনুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মুনিরা শেখের দিকে, অবুঝ কণ্ঠে বলল, কি ক্লিয়ার হবে মা? মুনিরা শেখ হেসে পদ্মের গালে হাত রাখলো। তুমি প্রেগন্যান্ট কিনা সেটাই, তোমার যে লক্ষণ দেখছি মনে হয় তো প্রেগন্যান্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগন্যান্ট? কথাটা শুনে পদ্মের মনটা ধপ করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধা আপু
জান হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ইথান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে। কতবার যে চেষ্টা করেছে কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাতকে দেখে ঘুমিয়েছে। হাজারবার ঝগড়াও হয়ে গিয়েছিল ইথানের সাথে, তবে কখনো গায়ে হাত তুলেনি, শান্ত হয়ে বোঝাতো নাও বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসেব নেই। কতবার ইথান তাকে ফিরিয়ে দিয়ে ভাবতেই মনটা হুহু করে উঠল। শুধু বলতো, বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাবব। যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইথান ঠিক কিভাবে নিবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই যায়। একক উদ্ধৃতি চিহ্ন। প্রায় আধ ঘন্টা পর ইজনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল। না হলে আরো তাড়াতাড়ি আসা যেত। এই আধ ঘন্টায় পদ্ম দুবার বমি করেছে। মুনিরা শেখ একটুও নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্মর রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। দুটো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগন্যান্ট। তার এত বছরের সাধনা। পদ্ম না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মুনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে। বংশের প্রদীপ আসতে চলেছে। আর ইজনিয়া তো নাচছে খুশিতে। মুনিরা শেখ পদ্মের কপালে চুমু দিলেন। যতই হোক, তার মাধ্যমেই তো সব হয়েছে। ড্যাশ 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 ড্যাশ। পদ্ম বলে দিয়েছে যেন কাউকে কিছু না জানায়। আর মুনিরা শেখও চাননি ধরে সব কিছু কাউকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইথানকে ও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিছুই বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে। সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে চলে এসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মুনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছুটা পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মের পেটে সইল না। তার অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলছে একেবারে। পদ্মর রুমে এসে শুয়ে পড়েছে। বড্ড বেশি খারাপ লাগছে তার। ইথানও রুমে এসেছে, কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম ঠিক হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেওয়া, আরেক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখেই ইথানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ যে কি হলো বুঝতে পারলো না। পদ্মের পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথে পদ্ম চোখ মেলে ইথানের দিকে তাকালো। বেশি খারাপ লাগছে তোমার? পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইথানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইথানের মন শীত ল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে। এটা কি সত্যি? পলকহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইথান পদ্মকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। এমন হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম শ্বাস নিতে পারছে না, জান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথায় থেকে? ইথান কি কাঁদছে নাকি? ইথানের মুখটা তার সামনে আনলো। সে ইথান কাঁদছে, তার চোখের কার্নিশে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইথান ভাঙ্গা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন এত শান্তি লাগছে। কেন বলতে পারবে পদ্ম? এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ল। ইথানের চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। বাবা হওয়া এত শান্তি আগে বুঝিনি কেন? কারণ আমি আগে প্রেগন্যান্ট হইনি তাই। ইথান বুঝেছে পদ্ম মজা করছে। মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলল, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। হসন্তছে কি যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইথান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইথান নওকে জড়িয়ে ধরল। আজ যেন খুশির শেষ নেই কারোর। ড্যাশ 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 ড্যাশ। প্রেগন্যান্সির 6 মাস চলছে পদ্মের। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে। প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস আকাশ যাবৎ তারা শেখ ভিলায় আছে। ইথানের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম ও তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মুনিরা শেখ তার কথা আর কি বা বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো খান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে পাশে থাকে। সব সময় পদ্মকে তিনি আগলে রাখেন। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইথান তার শার্ট চেঞ্জ করছে আর বলছে, পদ্ম তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল, কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ইথান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছ, এত বেশি খেও না। তোমাকে এখন কেমন লাগছে? পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারে এই কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে। আর খাবই না আমি? ধুর,
পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাহিরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইথান পদ্মকে পিছন থেকে আলতো ভাবে জড়িয়ে ধরল। পদ্মের পেটে হাত রাখলো। উফ, মেয়েটা এত রেগে যায়। ইথান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম তো জান, এমন করে না। আর কখনো এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে ইদানি? পদ্ম একেবারে বিয়ে গেল। মানুষটার উপর রাগ করে থাকতে পারে না সে। বহু আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুর আম্মু সব সময়ে সুন্দর ছিল, তারা চিহ্ন। পদ্ম ছটফট করছে, ঘুম আসছে না তার, পেট পিঠ ব্যথা হয়ে আছে। এখনো তার ডেলিভারির 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা। পাশে তাকিয়ে দেখে ইথান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পদ্ম ব্যথায় ছটফট করছে। এক সময়ে তার ব্যথা প্রচন্ড শুরু হলো, শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইথানকে খুব কষ্ট করে ডাক দিল, যদিও তাকে ডাক দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইথান পাশ থেকে চশমাটা পড়ল। পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল ইথান। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্ম এমন করছে। পদ্মের ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকম পাজাকলা করে ওকারলে করে নিচে নিয়ে আসলো। মেয়েটার কান্না ইথানের হৃদয়ে ভীষণ পড়াচ্ছে। ইথান তার মা বাবাকে গলা উঁচু করে ডাক দিল, তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্মের চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করবে। এখন একমাত্র ভরসা মেধা। পদ্মের অসহনীয় ব্যথা দেখে কারোই মাথা ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব বব দ্রুত হসপিটালে চলে এসেছিল, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইথান ও অপারেশন থিয়েটারে ও যেহেতু ডক্টর, তাই হসপিটালের কর্তৃপক্ষ কোনো রকম কথাই বলেনি। পারমিশন নিয়েই সে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্ম এক আর নর্মাল ডেলিভারি করা হবে, তাই সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, তার পাশে 2 জন নার্স আর ইথান। পদ্মকে দিয়ে চলেছে। ইথানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইথান কোনো মহিলার হ্রস্বই কার বাড়িতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটাই দর করছে, যেন পদ্ম এবং তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইথান তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একটা পুরে সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। একক উদ্ধৃতি চিহ্ন। মেধা হেসে ইথানের কাঁধে হাত দিল। কংগ্রাচুলেশনস সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইথান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইথান নিজের শার্ট এক আর দিকে তাকালো, পুরো রক্ত ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ইথান নিজের শার্ট চেঞ্জ করত। এক আর গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইথান কেবিনে এসে মা আর ছেলের কান দেখছে। মুচকি হেসে পদ্মের পাশের চেয়ারে বসলো। কেমন আছো পদ্মফুল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে। আনমনে উত্তর দিল, ভালো। ইথান হুট করে পদ্মের বুকে ওষ্ঠ ছুঁয়েছিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছ তুমি পদ্ম, ধন্যবাদ দিয়ে ছোট করব না। পদ্ম চমকে তাকালো ইথানের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াজ শেখ প্রাণ। সুন্দর না? পদ্ম সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায় এক আর নামের প্রথম 2টো অক্ষর মিল পেয়েছে। তারা এখন 2 জন থেকে 3 জন হয়ে গেল। সুখী পরিবার। তারা চিহ্ন। ইয়াজের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবা জ্বালায়, আর এদিকে সে জ্বালায়। মাঝে মা যে পদ্মের কান্না চলে আসে, আর পারে নায়ে 2 জনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবত ইয়াজ কান্না করছে। পদ্ম ইয়াজকে কোলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন করছো। এক আর না, কান্নাও কমলো না। ইথান হসপিটাল থেকে ফিরেছে মায়ে। ফ্রেশ হয়ে পদ্মের কোল থেকে ইয়াজকে নিল। এত কান্নাকাটি করছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকুন এক বাচ্চা। ঠিক আপনার মতোই হয়েছে আপনার ছেলে। ইথান শুনেও শুনল না এমন একটা ভাব করল। পদ্ম রেগেমেগে আগুন হয়ে গিয়েছে। ইথানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আহা, আস্তে কথা বলো। ইয়াজ ঘুমাচ্ছে তো? পদ্ম তার ছেলের দিকে তাকালো। আসলেই ঘুমাচ্ছে।
বাবার কোলে যেতে না যেতে ঘুম হয়। সে যে এতক্ষণ ধরে হাঁটলো তার কোনো দাম নেই। ছেলেও পলটি নিয়ে ফেললো। ইথান আস্তে করে ইয়াদকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে করে ব্যালকনিতে নিয়ে গেল। পদ্ম হাত পা ছোটাছুটি করছে। ইথান চেয়ারে বসলো। পদ্মকেও তার কোলে বসালো। পদ্মের ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকালো, সত্যিই সুন্দর একটা চাঁদ উঠেছে, আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইথান মুচকি হেসে বলল, অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো। ইথানের দিকে ফিরে প্রশ্ন করলো, আমাদের প্রেমের আন্ডারস্কোর রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইথানের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সব সময় পবিত্র। পদ্ম স্মিত হাসল। এই চাঁদের আলো, মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইথানের মনকে বারবার ধাক্কাচ্ছে। ইথান আর কন্ট্রোল করতে পারল না। পদ্মের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইথানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে সে। দু জনের গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে আরো একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথে বলে দিল, আর বাবু চাই না ডাক্তার সাহেব।